আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা খুবই সহজে পদার্থের অবস্থা চ্যাপ্টারটা পড়ব। এই পদার্থের অবস্থা চ্যাপ্টার থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় আসে। আজকে থেকে তোমরা খুবই সহজে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবা। আসো আমরা শুরু করি। প্রথমত পদার্থের অবস্থা পড়াতে গিয়ে আমি তোমাদেরকে যদি একটা কোশ্চেন করি যে পদার্থের মূলত ভৌত কয়টা অবস্থায় বিরাজ করে, মূলত কয়টা অবস্থায় বিরাজ করে? আমরা সবাই এই কোশ্চেনটার অ্যান্সার জানি, তিনটা অবস্থা। একটা কি? কঠিন অবস্থা, আরেকটা কি তরল অবস্থা, আরেকটা বায়বীয় অবস্থা, মানে সলিড, লিকুইড, গ্যাসিয়াস, এই তিনটা অবস্থায় বিরাজ করে। তো এই যে কঠিন বা সলিড, তরল মানে লিকুইড, আর গ্যাসিয়াস বা বায়বীয় বা গ্যাসীয়, তো এই যে তিনটা অবস্থা যে আছে, এই তিনটা অবস্থা আসলে কি রকমের অবস্থা? এগুলো ভৌত অবস্থা। যখন একটা পদার্থের মধ্যে তো অনেকগুলো অণু থাকে, তাই না? অনেকগুলো অণু থাকে। এই অণুগুলো, মনে করো যে অনেকগুলো যে অণু আছে, এই অণুগুলো যখন অনেক কাছাকাছি থাকে, যখন অনেক কাছাকাছি থাকে, তখন সেটা কঠিন অবস্থা প্রাপ্ত হয়। তার মানে অণুগুলো কি থাকে বলতো? অণুগুলো কাছাকাছি যখন থাকে, একেবারে কাছাকাছি, কেউ কাউকে ছেড়ে যেতে দিবে না, একেবারে কাছাকাছি এরকমভাবে আটোসাটো হয়ে আছে, কাছাকাছি অবস্থায় আছে, তখন কঠিন অবস্থা প্রাপ্ত হয়। যখন এই যে অণুগুলোই যখন একটু দূরে চলে যায়, মানে মোটামুটি দূরে অবস্থান করে, অণুগুলো কি করতেছে? একটু দূরে, একটু একটু দূরে অবস্থান করে, তখন সেটা কি হয়ে যায়? তরল হয়ে যায়। আর বায়বীয়র ক্ষেত্রে কি হয়? অনেক দূরে, একেবারে নাই, এর এর কাছ থেকে অনেক দূরে আছে, আরেকটা অণু অনেক দূরে আছে। তাহলে অণুগুলো অণুগুলো অনেক দূরে থাকে, অনেক দূরে অবস্থান করে। তো এই যে অণুগুলার মধ্যে যে ডিস্টেন্সটা বা অণুগুলার মধ্যে যেই দূরত্বটা, একটা অণু থেকে আরেকটা অণুর যে দূরত্ব, এটাকে আমরা বলি হচ্ছে আন্ত আণবিক দূরত্ব। আন্ত আণবিক দূরত্ব। এই আন্ত আণবিক দূরত্ব তাহলে কার সবচেয়ে বেশি, কার সবচেয়ে কম? তাহলে তোমরা বুঝতেই পারছো, অণুগুলো যখন কাছাকাছি, তার মানে আন্ত আণবিক দূরত্ব কম। কার? কঠিন পদার্থের। কঠিন পদার্থের আন্ত আণবিক দূরত্ব কম। তাহলে আমরা যদি বলি কঠিন পদার্থের আন্ত আণবিক দূরত্বের ঘটনা কি? এটার কম। তার চেয়ে বেশি কার? অবশ্যই তরলের। তরলের একটু বেশি। কিন্তু সবচেয়ে আন্ত আণবিক দূরত্ব কার বেশি? অবশ্যই গ্যাসীয় পদার্থের বা বায়বীয় পদার্থের। গ্যাসীয় বায়বীয় একই কথাই, আমরা দুটার মধ্যে যে কোনো একটা লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো এই যে গ্যাসীয় বা বায়বীয়র যে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি, আর কঠিন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম, এটা আমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে, এমসিকিউতেও আসে। যেমন বলেই দিতে পারে যে কঠিন পদার্থ, কঠিন পদার্থের আগে উদাহরণগুলো তুমি বলো তো, দুই একটা উদাহরণ দিতে পারবা না? অনেক এক্সাম্পল দিতে পারবা। সেটা হচ্ছে কাঠ। কাঠ একটা কঠিন পদার্থ। তারপরে আর কি এক্সাম্পল দিবা বলো? পাথর একটা কঠিন পদার্থ, বই একটা কঠিন পদার্থ, এগুলো সবগুলোই তো কঠিন পদার্থ। কলম একটা কঠিন পদার্থ, এগুলো কঠিন পদার্থ সবগুলোই। তরল পদার্থ কোনটা? তরল পদার্থ পানি, আমাদের সবচেয়ে সবচেয়ে পরিচিত পানি। দুধ, হ্যাঁ, তেল, এগুলো তরল পদার্থ। তারা বায়বীয় পদার্থ কোনগুলো? এই যে গ্যাস, গ্যাস যেগুলো, সেগুলো কি? অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আমরা বলি না অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, হাইড্রোজেন, এগুলো আমি নাম দিয়ে লিখি যে অক্সিজেন, তারপরে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ঠিক আছে? এগুলো সবগুলোই কি? গ্যাসীয় পদার্থ। তো তোমাকে আমি যদি তিনটা এক্সাম্পল দিয়ে বলি নিচের কোনটির মধ্যে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম হবে, তো তোমাকে আমি যদি কোশ্চেন করি যে নিচের কোনটির মধ্যে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম, কোনটির মধ্যে, এরকম কোশ্চেন প্রচুর আসে পরীক্ষায়। কোনটির মধ্যে আন্তঃআণবিক দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম? তো অপশনগুলা দেখো, অপশনগুলোতে এভাবে করে দেওয়া থাকবে। ক নাম্বার অপশন বা এ নাম্বার অপশনে দিয়ে দিল দুধ, বি নাম্বার অপশনে দিল কার্বন ডাইঅক্সাইড, সি নাম্বার অপশনে দিল পানি, আর ডি নাম্বার অপশনে দিল কাঠ। তুমি কি অপশনের অ্যান্সার দিবা? এই অপশনগুলোর মধ্যে কোনটা অ্যান্সার দিবা বলো তো? অবশ্যই ডি নাম্বার অ্যান্সার। কেন? কাঠ হচ্ছে একটা কি পদার্থ? কঠিন পদার্থ। তোমরা বুঝেইছো যে এগুলোর মধ্যে সবচেয়ে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম হবে কঠিন পদার্থের। আমরা বললামই যে ওগুলো কাছাকাছি থাকে। কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলা কি? কাছাকাছি থাকে।
তার মানে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম থাকবে কোথায়? কাটে মানে কঠিন পদার্থ এগুলোর মধ্যে একটাই আছে, কাঠ। আচ্ছা, তোমাদেরকে যদি এটা বলতাম যে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি কোথায়, তাহলে কি অ্যান্সার হতো? দুধ হতো? অবশ্যই না, কারণ দেখো দুধ একটা তরল, পানি একটা তরল, কিন্তু কার্বন ডাইঅক্সাইড তো গ্যাসীয়, একটাই আছে গ্যাসীয়। তার মানে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি কিন্তু কার্বন ডাইঅক্সাইডের, এটা হচ্ছে সবচেয়ে বেশি, কারণ গ্যাসীয় পদার্থ সবচেয়ে বেশি, কঠিন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম, মানে অণুগুলোর মধ্যে দূরত্ব সবচেয়ে কম, আর তরলের হচ্ছে মোটামুটি দূরে অবস্থান করে। তো তোমরা বুঝে গেছো যে বিষয়টা হচ্ছে কি রকমের কোশ্চেন আসতে পারে, এবং এগুলো খুবই সহজ কোশ্চেন, তাই না? তোমাদের তো মনে হচ্ছে যে এই সব জিনিস তো আমরা কত আগে থেকে পড়েছি, আর এগুলোই বারবার পরীক্ষায় আসে, এগুলো না পারার কিছুই নাই, তোমরা খুবই ইজিলি পারবা। আর কেমিস্ট্রি বা ফিজিক্স বা ম্যাথ এগুলো এতটা মজার, একবার যদি তুমি মজা পেয়ে যাও তোমাকে খেলতে ইচ্ছা করবে না, খালি পড়তে ইচ্ছা করবে, খুবই মজা। তো আসো আমরা আরো একটু জিনিস শিখি, যে আন্তঃআণবিক দূরত্ব আমরা তো এটা শিখলাম, তার সাথে আরেকটা জিনিস শিখে নাও, সেটা হচ্ছে যে টার্মটা তুমি শিখবা সেটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। এখন শুনো, আন্তঃআণবিক শক্তি এই বিষয়টা, আন্তঃআণবিক শক্তির বিষয়টা হচ্ছে যে অণুগুলার মধ্যে যে আন্তঃআণবিক শক্তিকে আমরা আমরা আবার বলি আন্তঃআণবিক আকর্ষণ বল। হ্যাঁ, আকর্ষণ বল বা আন্তঃআণবিক শক্তি কোনটা কোন পদার্থের ক্ষেত্রে বেশি, কোন পদার্থের ক্ষেত্রে কম, এই জিনিসগুলো খুবই নর্মাল জিনিস। তো দেখো, কঠিন পদার্থের অণুগুলা পরস্পরের মধ্যে খুব কাছাকাছি থাকে। দেখো, মনে করো যে এরকম খুব কাছাকাছি আছে, ওই মানে কঠিন পদার্থেরগুলো খুব কাছাকাছি আছে, আর তরল পদার্থেরগুলো মোটামুটি দূরে আছে। এটা হচ্ছে তরল পদার্থ, ধরো এটা তরল পদার্থের। আর গ্যাসীয় পদার্থেরগুলো অনেক দূরে দূরে, অনেক দূরে দূরে ধরলাম, অনেক দূরে দূরে আছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, এটা মনে করো কঠিন, এটা মনে করো তরল, আর এটা গ্যাসীয়। হ্যাঁ, তো আমি এক্সাম্পল স্বরূপ একটা দেখাচ্ছি। তো দেখো, এইখানে যে এরা কাছে আছে, এইটার পিছনে কারণ এই অণুটা এই অণুকে অনেক জোরে আকর্ষণ করে, এদের মধ্যে আকর্ষণ বলটা অনেক বেশি। আর এই অণু থেকে মোটামুটি দূরে আছে, কারণ এদের মধ্যে আকর্ষণ বল অত বেশি না, ওরা একটু দূরে সেজন্য আছে। আর এদের মধ্যে মোটেও আকর্ষণ বল নাই, একে আকর্ষণ করে না, একে আকর্ষণ করে না, আকর্ষণ করে না মানে কোনো ওদের প্রতি মানে আমার কাছে আসো এরকম কোনো চাহিদা নেই। এই বলতেছে আমার কাছেই থাকো, কাছেই থাকো, কাছেই থাকো, তার মানে এদের অনেক আকর্ষণ বল। এই যে আকর্ষণ বলটা যে অনেক বেশি, তার মানে কি কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল, এই যে আকর্ষণ বলটা একটা অণু আর একটা অণুর মধ্যে আকর্ষণ বল, সেটাকেই বলে আন্তঃআণবিক আকর্ষণ বল, মানে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল। তাহলে বলো তো অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কোনটার মধ্যে বেশি হবে? অবশ্যই কঠিন পদার্থে কি হবে? বেশি হবে। এর দূরত্ব সবচেয়ে কম, আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম, কিন্তু আন্তঃআণবিক আকর্ষণটা সবচেয়ে বেশি। এইটা কঠিন পদার্থে আন্তঃআণবিক আকর্ষণ, এই আকর্ষণটা বেশি। আর তরলে তরলে মোটামুটি মোটামুটি, আর বায়বীয়তে খুবই কম, খুবই কম, একবারে নাই বললেই চলে, তাই না? তাহলে আমরা আন্তঃআণবিক আকর্ষণ বল কাকে বলতেছি? একটা অণু থেকে আরেকটা অণুর যে আকর্ষণ বল, একটা অণু আরেকটা অণুকে যে বলে আকর্ষণ করে, সেটাকে আন্তঃআণবিক আকর্ষণ বল বলে। তো কঠিন পদার্থের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি, তরলের ক্ষেত্রে মোটামুটি থাকে, আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে একেবারে নাই বললেই চলে। তো আমরা তাহলে দেখো, কঠিন পদার্থের এবং কঠিন তরল এবং বায়বীয় পদার্থের কতগুলো ক্রাইটেরিয়া জেনে গেলাম, যে কঠিন পদার্থের, তরল পদার্থের এবং বায়বীয় পদার্থের অনেকগুলো ক্রাইটেরিয়া কিন্তু আমরা বুঝে গেলাম যে কি কি ক্রাইটেরিয়া এরা অর্জন করেছে। তো আন্তঃআণবিক আকর্ষণও বুঝেছি। এখন আমি তোমাদেরকে একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা তোমরা মনে রাখবে। এখানে এই কঠিন তরল আর বায়বীয়র ক্ষেত্রে এরা কিন্তু পরস্পরের মধ্যে এরা কিন্তু রূপান্তর ঘটানো যেতে পারে। কোনো পদার্থকে কঠিন থেকে তুমি তরলে পরিণত করতে পারবা, তরল থেকে বায়বীয়তে পরিণত করতে পারবা। খুবই ইম্পর্টেন্ট কথা। কি দিতে হবে তোমাকে? তাপ দিতে হবে। কি দিতে হবে তোমাকে? তাপ দিতে হবে। মানে কোনো পদার্থে তুমি পদার্থকে তুমি যদি তাপ দাও, তাপ দিলে তুমি তরল হবে এবং বায়বীয় হবে, এটা মনে রাখবা। যেমন তুমি বরফ আছে, বরফকে তুমি যদি তাপ দাও তো ফার্স্টে পানি হবে, আরও যদি তাপ দাও এটা জলীয় বাষ্প আকারে উড়ে চলে যাবে, তাই না? তাহলে প্রথমে কঠিন ছিল, বরফ হচ্ছে কঠিন, পানি হচ্ছে তরল, আর জলীয় বাষ্প হচ্ছে বায়বীয়। তাহলে কঠিনকে তুমি তাপ দিলে তরল হয়, তরলকে তাপ দিলে বায়বীয় হয়।
এই যে তিনটা অবস্থার রূপান্তর। অথবা তুমি যদি একটা জলীয় বাষ্প আছে তোমার কাছে, ওকে যদি তুমি ঠান্ডা করো তাহলে দেখবা যে ওখানে তরলে পরিণত হয়েছে। আবার তরলকে যদি আবার ওই যে ফ্রিজে রেখে দিলে কি হয়, তরলটা কি হয়ে যায়, পানি কি হয়ে যায়, বরফে পরিণত হয়। মানে আরও যদি তুমি ঠান্ডা করো, মানে উল্টা প্রসেসে কিন্তু এটা চলমান। এই যে পরিবর্তনগুলা, এগুলাকে আমরা বলি ভৌত পরিবর্তন। কারণ ভৌত পরিবর্তন কেন, এটা পার্মানেন্ট কোনো পরিবর্তন না, এটা জাস্ট ভৌত, মানে অবস্থাটার পরিবর্তন হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি ভৌত পরিবর্তন। যখন পার্মানেন্ট পরিবর্তন হয়ে যায় তখন সেটাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলি। আচ্ছা, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। তো কিছু কিছু পদার্থ আছে যাদের এই তরল যে স্টেটটা আছে এটা সাধারণত মানে নাই বললেই চলে, তুমি নাই বলে দাও, নাই। তার মানে কি, তুমি যদি কঠিন স্টেট থেকে তুমি যদি ওদেরকে তাপ প্রদান করো, তরল স্টেপটা স্কিপ করে সরাসরি বায়বীয়তে পরিণত হয়, এই বায়বীয়তে পরিণত হয়। আবার বায়বীয় থেকে যদি তুমি তাপ যদি কমায় আনো তাহলে সেটা সরাসরি কঠিন হয়ে যায়। এই যে মাঝখানে তরলটা নাই আর কি, এই ধরনের পদার্থকে বলে ঊর্ধ্বপাতিত পদার্থ। এই ঊর্ধ্বপাতিত পদার্থ যেমন তুমি যদি, তোমার কাছে যদি আমি বলি আয়োডিন আছে, হ্যাঁ, এই আয়োডিনকে তুমি যদি তাপ দাও, এই কঠিন থেকে এই আয়োডিনটা কিসে পরিণত হবে বলো তো? এই আয়োডিনটা তো একবারে বায়বীয় বা গ্যাসীয়তে পরিণত হয়ে যাবে, গ্যাসীয় অবস্থায় পরিণত হয়ে যাবে, গ্যাসীয় আয়োডিন হয়ে যাবে, কঠিন আয়োডিন থেকে গ্যাসীয় আয়োডিনে পরিণত হবে। অথবা এই ধরনের পদার্থ আরও আছে, যেমন ন্যাফথলিন। আয়োডিনের সংকেত কি? I2, ঠিক আছে, মানে আয়োডিনের প্রতীক হচ্ছে I এবং সংকেত হচ্ছে I2। এগুলো নিয়ে আমরা আরও পরে আলোচনা করব। ন্যাপথালিনকেও তুমি যদি তাপ দাও, এটাও কঠিন থেকে সরাসরি কিসে পরিণত হয়? কঠিন থেকে গ্যাসীয়তে পরিণত হয়। এই ন্যাপথালিন কঠিন থেকে গ্যাসীয়তে পরিণত হয়। তার মানে এই যে আয়োডিন বা ন্যাপথালিন, এদেরকে আমরা কি বলবো বলতো? ঊর্ধ্বপাতিত পদার্থ বলবো। এবং এই যে প্রসেসটা, যে প্রক্রিয়ায় কঠিন পদার্থ সরাসরি বায়বীয় পদার্থে পরিণত হয় বা গ্যাসীয় পদার্থে পরিণত হয়, তাকে যে এই প্রসেসটাকে বলা হয় বা এই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। এই প্রক্রিয়াটাকে কি বলে? ঊর্ধ্বপাতন। তাহলে ঊর্ধ্বপাতন কার ঘটে? ঊর্ধ্বপাতিত পদার্থের। কে ঊর্ধ্বপাতিত পদার্থ? আয়োডিন, ন্যাপথালিন, কর্পূর। আচ্ছা, ন্যাপথালিনের সংকেতটাও পরীক্ষায় আসে, C10H8। এটা কিন্তু পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, যে C10H8 যে ন্যাপথালিনের সংকেত, এটা প্রায় সময়ই পরীক্ষায় আসে। এছাড়াও আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে কর্পূরও কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ। কর্পূর। তো এই যে কর্পূর যে আছে, এই কর্পূরের সংকেত কিন্তু C10H16O। এটাও পরীক্ষায় আসে। তোমরা এই সংকেতগুলো একটু মনে রাখবা, এটা এমসিকিউতে চলে আসে। তো এমসিকিউতে যেহেতু চলে আসে, ন্যাপথালিন, C10H8, কর্পূর C10H16O, আর আয়োডিন তো I2। তো এগুলো সংকেত নিয়ে আমরা আলোচনা করব। এগুলো এই যে যেমন ন্যাপথালিন, আসলে পরপর দুইটা বেঞ্জিন চক্র থাকে। তোমরা কিসের বেঞ্জিন চক্র, কিসের কি, এগুলো খুবই মজার। দুইটা বেঞ্জিন চক্র হলেই কিন্তু ন্যাপথালিন হয়, কিন্তু কিভাবে হয়? তো এগুলো আমরা পড়বো। এগুলো কেমিস্ট্রি খুবই মজার জিনিস আর কি। কেমিস্ট্রি এতটা মজার, যখন তুমি বোঝা শুরু করবা, তুমি এইটা ছাড়া তুমি উঠতেই ইচ্ছা করবে না, যে সবসময় কেমিস্ট্রি পড়ি, এত মজার জিনিস। ওকে, তো তোমরা তো দেখছো যে কতটা সহজ। যে আমাদের নর্মাল প্রসিডিওরে কি হয়? নর্মাল প্রসিডিওরে তাপ দিলে কঠিন থেকে তরল হয়, তরল থেকে বায়বীয় হয়। কিছু কিছু পদার্থে এই তরলটা থাকে না, কঠিন থেকে সরাসরি বায়বীয় হয়, সেগুলোকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। এবং এই প্রক্রিয়াটা ঊর্ধ্বপাতন। কার অনেকগুলো এক্সাম্পল আছে, তার মধ্যে নিশাদল আছে। নিশাদল আরেকটা এক্সাম্পল কিন্তু। আচ্ছা, ঊর্ধ্বপাতিত পদার্থগুলোর এক্সাম্পলগুলো মনে রাখবা আর কি। ঊর্ধ্বপাতন কাদের ঘটে, বা ঊর্ধ্বপাতিত পদার্থগুলোর মধ্যে আমি যেগুলো বললাম, একটা হচ্ছে আয়োডিন। এটা হচ্ছে আয়োডিন, নামগুলো লিখে রাখো। দুই নাম্বার বলেছি যে C10H8, এটা কি বলেছি বলতো? ন্যাপথালিন, এটার নাম হচ্ছে ন্যাপথালিন। আরেকটা কি বলেছি? C10H16O, কর্পূর। আরেকটা হচ্ছে নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড। খুবই ইম্পর্টেন্ট, এই সংকেতগুলো তোমরা মনে রাখবা। অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমরা বলি হচ্ছে নিশাদল। এটা যেহেতু তখন লিখে দিইনি, তাই এটা লিখে দিলাম, আর বাকিগুলো তো লিখে দিয়েছিলাম। এই ঊর্ধ্বপাতিত পদার্থগুলো তুমি যদি কঠিন থেকে সরাসরি তাপ দাও, এই তরল না হয়ে সরাসরি গ্যাসীয়তে পরিণত হয়, আবার গ্যাসীয় থেকে
যদি তুমি তাপ কমাও তাহলে সরাসরি কঠিন পদার্থে পরিণত হয়। এদের লিকুইড স্টেটটা খুবই কম বা নাই বললেই চলে। তো আসো আমরা যেহেতু অনেক সুন্দর কিছু কিছু জিনিস শিখেছি, তার সাথে আর দুই একটা জিনিস শিখলে আমাদের কিন্তু চ্যাপ্টারই শেষ হয়ে যাবে। আসলে এই চ্যাপ্টারে বেশি কিছু নাই, কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। এখান থেকে সবচেয়ে বেশি যেই কোশ্চেনগুলো আসে, যেটা আমি পড়ালাম সেটা নিয়ে, এবং এখন যেটা দেখাবো সেটা হচ্ছে, তোমরা এইটা নিশ্চয়ই জানো যে একটা কঠিন পদার্থ মনে করো আছে, সেই কঠিন পদার্থটার এক্সাম্পল যদি দেই বরফ, মনে করো তোমার কাছে বরফ আছে, তো বরফকে তুমি যদি তাপ দাও, তাপ দিলে কি হবে? তাপ দিলে পানিতে পরিণত হবে। বরফকে তাপ দিলে কিসে পরিণত হয়? পানিতে পরিণত হয়। তো দেখো, তোমরা নিশ্চয়ই জানো এটার যে তাপ দিলে কত ডিগ্রি সেলসিয়াসে পানিতে পরিণত হবে। তোমরা কি জানো এটা? এটা তোমরা জানো কি না আমি জানতে চাই আসলে। তো তোমরা যদি জেনে থাকো একবার কমেন্টে লিখবা যে আসলে আমরা জানতাম আগে থেকে। অ্যান্সার হচ্ছে বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত হয়। বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত হয় এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত হয়। এটা কি তোমরা জানো? জানলে তোমরা আগে থেকে আগে কমেন্টে তোমরা লিখে দিবা যে আসলে আমরা জানতাম আগে থেকে, এটা কমেন্টে লিখবা। আর যদি না জানলে তোমরা লিখবা যে না জানতাম না, এখন প্রথম জানলাম। তো এই যে এটা যে হয় নর্মাল প্রেসারে আর কি, অ্যাটমসফিয়ার প্রেসার। আচ্ছা, প্রেসারের কথা এখন আমি উল্লেখ করছি না, একটু তোমরা ভালো করে বুঝে যাও। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খুবই একটা মজার ঘটনা ঘটে। 100 ডিগ্রিতেও খুব মজার একটা ঘটনা ঘটে যখন এই কনভার্সনটা হয়। কি মজার ঘটনা? সেটা হচ্ছে তুমি এই তাপমাত্রা বাড়াচ্ছ। দেখো, তাপ দিয়ে দিয়ে তুমি তাপমাত্রা বাড়াচ্ছ। বোঝার চেষ্টা করবা। ধরো তুমি এখন এই জায়গায় এই বরাবর তুমি সময় দিচ্ছ, এটা একটা গ্রাফ, সুন্দর একটা গ্রাফ আমরা ড্র করব, খুবই সহজ, এগুলো পরীক্ষায় আসে। এদিকে তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, তাপ দিয়ে দিয়ে তাপমাত্রা বাড়াচ্ছ। ধরো এই জায়গায় যখন টাইম 0 ছিল সেই জায়গায় একটা বরফ তুমি নিয়েছিলে, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বরফ নিয়েছিলে। এরপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আচ্ছা -10 না দিয়ে আরও নিচে দিই, মনে করো -50 দিলাম। -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বরফ ছিল। তারপরে 0, তারপরে এখানে দিলাম একটা +50 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তারপরে দিলাম মনে করো +100 ডিগ্রি সেলসিয়াস, তারপরে মনে করো 150 ডিগ্রি সেলসিয়াস, এইরকম। তো কথাটার অর্থ হচ্ছে, দেখো যে আমাদের এই এক্সিস বরাবর আমি তাপমাত্রা দিয়েছি কত কত, -50 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 0 ডিগ্রি, 50 ডিগ্রি, 100 ডিগ্রি, 150 ডিগ্রি। বোঝার চেষ্টা করবা, খুবই সহজ, কিন্তু বিষয়গুলো খুবই সহজ। এই যে বরফটা যে -50 ডিগ্রি আছে, এখন তুমি তাপ দেওয়া শুরু করলা, তাহলে তাপমাত্রা বাড়বে না? তাহলে তুমি একেবারে যত সময় যাচ্ছে মনে করে তুমি তাপ দিচ্ছ, তাপ দিলে কি তাপমাত্রাও বাড়ছে, সময়ও যাচ্ছে, এরকম করে করে যাচ্ছে, এরকম করে করে যাচ্ছে 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 গেল। তো 0 ডিগ্রির যখন বরফটা 0 ডিগ্রিতে পৌঁছাবে, কি হবে? 0 ডিগ্রিতে কি হবে? কি হবে? কি হবে? তোমরা সবাই জানো 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রি পানি হবে। এখন মজার ব্যাপারটা হচ্ছে, এই 0 ডিগ্রিতে যে তুমি দেখবা কিছুক্ষণ তুমি তাপ দিচ্ছ, কিন্তু 0 ডিগ্রি থেকে আর বাড়ছে না, আর বাড়ছে না। কেন বাড়ছে না এটা বুঝো। এইখানে তুমি তাপ দিচ্ছ, সময় যাচ্ছে, তুমি তাপ দিচ্ছ কিন্তু সময় যাচ্ছে, কিন্তু 0 ডিগ্রিটা 0 ডিগ্রি আছে। এই যে সময় চলে যাচ্ছে, কিন্তু 0 ডিগ্রি আর বাড়ে না, উপরে যাচ্ছে না, 0 ডিগ্রি আছে। কেন? এই জায়গাতে সে কি করছে, এই যে এতক্ষণ যে সে -50-তে সে কি ছিল বলতো? বরফ ছিল। এই -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে বরফ ছিল। তো 0 ডিগ্রিতে সে কি হবে? পানি হবে। তো এই যে অবস্থার যে পরিবর্তনটা হবে, এইটার জন্য কিছুক্ষণ সে তাপ নিবে, তাপমাত্রা বাড়বে না, তাপমাত্রা বাড়বে না, কিন্তু তাপ নিবে কি জন্য? এই বরফ থেকে যে পানি হবে ওই জন্য কিছু তাপ সে গ্রহণ করবে। এই যে বরফ থেকে অবস্থা পরিবর্তনের জন্য, পানি হওয়ার জন্য যে তোমার তাপটা ও যে গ্রহণ করছে, এটাকেই বলা হয় সুপ্ত তাপ। এটাকে কি বলে? সুপ্ত তাপ বলে। এই জায়গায় এই যে ঘটনাটা ঘটছে, এই জায়গায় সুপ্ত তাপ গ্রহণ করে, এর নাম হচ্ছে সুপ্ত তাপ, ইংলিশ হচ্ছে ল্যাটেন্ট হিট। এই সুপ্ত তাপ গ্রহণ করবে। এই সুপ্ত তাপ যখন গ্রহণ করছে, তখন কিন্তু বরফটা আস্তে আস্তে কিসে পরিণত হচ্ছে বলতো? পানিতে পরিণত হচ্ছে। এই তো এতক্ষণ ধরে বরফটা পানিতে পরিণত হয়ে গেছে। ধরো এই সময়ে দেখো যে সব বরফ পানি হয়ে গেছে, কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসেই পানিটার তাপমাত্রা এখনো 0 ডিগ্রি সেলসিয়াস আছে,
কিন্তু তারপরে যখন তুমি তাপ দিবা তখন পানির তাপমাত্রা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে আবার এই ঘটনাটা কখন ঘটবে বলো তো? আবার এই যে দেখো বাড়তেছে, কিন্তু আবার যখন 100 ডিগ্রি আসবে তখন পানি বলবে আমি তো জলীয় বাষ্প হব, আমার আগে অবস্থান পরিবর্তন করার জন্য আমি আবার হিট নিব, আমি আবার হিট নিব। তার মানে পানি এই জায়গায় শুধু পানি 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 পানি, কিন্তু এই জায়গায় যখন আসছে, যখন 100 ডিগ্রি আসছে, তখন পানি বলতেছে যে না আমি আর পানি থাকবো না, পানিটা আমি কি হয়ে যাব বলতো? জলীয় বাষ্প হয়ে যাব। কিন্তু জলীয় বাষ্প হতে চাইলেই ফুট করে জলীয় বাষ্প হবে না, ওর জন্য কিছুক্ষণ হিট নিবে। হিট কি জন্য নিচ্ছে? অবস্থার পরিবর্তনের জন্য। এই অবস্থার পরিবর্তনের জন্য হিট যে নিচ্ছে, এটাকে আমরা কি বলি? সুপ্ততাপ। মানে এটাও একটা সুপ্ততাপ, এটাও একটা সুপ্ততাপ। এইটা হচ্ছে, এটা দেখো, এটা হচ্ছে গলনের সুপ্ততাপ, এটা হচ্ছে গলছে, তাই না? এটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ততাপ, মানে এটা গলার জন্য সুপ্ততাপ, এটা বাষ্প হওয়ার জন্য সুপ্ততাপ। তো এই যে বাষ্পীভবনের সুপ্ততাপ যখন হয়ে গেল, হ্যাঁ, সব পানি জলীয় বাষ্পে পরিণত হয়ে গেছে। এখন যদি তাপ দাও তখন জলীয় বাষ্পের তাপমাত্রা তারপরে বাড়তে থাকবে। এইটাকে বলে তাপীয় বক্ররেখা। অনেক সহজ না? একেবারেই সহজ, কিচ্ছু নাই। এইটাকে স্টুডেন্টরা এত ভয় পায় যে এটা কি না কি। এই যে দেখো, প্রথমে কি স্টেটে ছিল? প্রথমে ছিল বরফ। তুমি যখন তাপ দিছো, এই যে -50 থেকে 0 ডিগ্রির বরফে পরিণত হয়েছে। 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি। তারপরে 0 ডিগ্রির পানি কেন? এই 0 ডিগ্রিতে আছে কেন? কারণ বরফগুলো পানিতে পরিণত হওয়ার জন্য ও একটা তাপ দরকার, ওর ওই তাপটাকে বলে সুপ্ত তাপ। এই সুপ্ত তাপ গ্রহণ করলো, গ্রহণ করে বরফ পানিতে পরিণত হয়ে গেল। এখনো 0 ডিগ্রি আছে, কারণ এগুলো সবগুলো বরফ সবগুলো পানিতে পরিণত না হওয়া পর্যন্ত 0 ডিগ্রি থাকবে। তার মানে এই স্টেটে বরফ আর পানি দুটো স্টেট আছে এখানে। কারণ কিছু বরফগুলো আস্তে আস্তে পানিতে পরিণত হচ্ছে, কিছুক্ষণ পরে যখন সব পানি হয়ে গেছে, তারপরে কিন্তু আবার তাপমাত্রা বাড়াতে থাকছো, এবং 100 ডিগ্রি পর্যন্ত কিন্তু পানি তাপমাত্রা বাড়াতে পারবা। কিন্তু 100 ডিগ্রি যখন হয়ে যাবে, তাপ দিবা, তাপমাত্রা বাড়বে না। ও বলবে যে আমি বাড়বো না, আগে আমি জলীয় বাষ্প হব। তাপটা গ্রহণ করছে কিসের জন্য? তাপটা গ্রহণ করছে তার অবস্থার পরিবর্তনের জন্য, মানে পানি থেকে জলীয় বাষ্পে পরিণত হওয়ার জন্য। সব পানি যখন জলীয় বাষ্পে পরিণত হয়ে গেল, জলীয় বাষ্পের টেম্পারেচার 100 ডিগ্রি, এখন যদি তুমি তাপ দাও তাহলে কি তাপমাত্রা এখন আবার বাড়তে থাকবে। তাহলে এই যে বিষয়টা দাঁড়ালো, এটাকে আমরা বলি তাপীয় বক্ররেখা। প্রত্যেকবার পরীক্ষায় আসে, প্রত্যেকবার পরীক্ষায় আসে। খুবই সহজ জিনিস, কিন্তু প্রতিবার পরীক্ষায় আসে। তো এইটা কঠিন পদার্থের ক্ষেত্রে, এটা হচ্ছে নর্মাল পদার্থের ক্ষেত্রে, যে কঠিন থেকে মানে তরল হচ্ছে, তরল থেকে বায়বীয় হচ্ছে, এটার একটা এক্সাম্পল আমি দিলাম। কিন্তু আমি যদি তোমাকে বলি যে আয়োডিনের ক্ষেত্রে এই তাপীয় বক্ররেখাটা কিরকম হবে, এই আয়োডিনের ক্ষেত্রে তোমরা আমাকে বলো তো, আয়োডিনের কি এই স্টেট আছে, যে তরল স্টেটটা কি আছে নাকি নাই? নাই, কারণ ওইটা কি একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। সরাসরি কিসে পরিণত হবে বলো তো? গ্যাসীয়তে পরিণত হবে, বা ওই বায়বীয়তে পরিণত হবে। তোমরা এটা বুঝতেই পারতেছো। তার মানে মাঝখানে তরলটা থাকবে না। তাহলে আমি যদি বলি যে, এখন যদি বলি আয়োডিনের ক্ষেত্রে তাপীয় বক্ররেখা, আয়োডিনের তাপীয় বক্ররেখা, এটা কি আয়োডিনের তাপীয় বক্ররেখা কি শুধু আয়োডিনের জন্য, নাকি যে কোনো ঊর্ধ্বপাতিত পদার্থের জন্য? যে কোনো ঊর্ধ্বপাতিত পদার্থের জন্য। এটা শুধু আয়োডিনের জন্য কেন হবে? যে কোনো ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে তাপীয় বক্ররেখা এরকমই হবে। কিরকম হবে? প্রথমে তুমি তাপ দিলা, প্রথমে কঠিন আয়োডিন ছিল, এই বরাবর কি আছে বলতো? তাপমাত্রা, কিন্তু তাপমাত্রা। আর এই বরাবর কি আছে? সময় আছে। আগের মতোই চিন্তা করছি। দেখো আমরা কি করছি, প্রথমে তাপ দিচ্ছি, তাহলে কঠিন আয়োডিন আছে। এই কঠিন আয়োডিনটা আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে যখন এই যে ওই টেম্পারেচারে পৌঁছাবে, যেই টেম্পারেচারে কঠিনটা কিসে পরিণত হবে? তরলে, নাকি একবারে গ্যাসীয়তে পরিণত হবে। তারপরে অবস্থার পরিবর্তনের জন্য এই কঠিন প্লাস গ্যাসীয় এরকম একটা অবস্থা তৈরি হবে এখানে। কঠিন থেকে সবগুলো আয়োডিন যখন গ্যাসীয়তে পরিণত হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তাপ দিবা, কিন্তু তাপমাত্রা বাড়বে না। কারণ কি? ও তাপটা গ্রহণ করছে কঠিন থেকে গ্যাসীয়তে হওয়ার জন্য। এবং এরপরে যখন আবার তাপ দেওয়া শুরু করবা, যখন গ্যাসীয় হয়ে যাবে, তখন যখন আবার তাপ দেওয়া শুরু করবা, তখন কি হবে? এই গ্যাসীয়টা তাপমাত্রা আবার বাড়তে থাকবে। এই হচ্ছে তোমার ঊর্ধ্বপাতিত পদার্থের, যে কোনো ঊর্ধ্বপাতিত পদার্থের তাপীয় বক্ররেখা। তাহলে এর আগের বক্ররেখার সাথে এটা ডিফারেন্সটা কোথায়? এখানে কঠিন আছে, কঠিন থেকে তখন তরল হচ্ছিল, তরল থেকে এখানে তরল ছিল, এবং তরল থেকে গ্যাসীয়, লাস্টে গ্যাসীয় ছিল। আর এই যখন ঊর্ধ্বপাতিত পদার্থ একটা কিন্তু কমে যাচ্ছে, একটা স্টেটটা কমে যাচ্ছে। একেবারে খুবই সহজ তাপীয় বক্ররেখা। হ্যাঁ, তো
এইরকম সেম কনসেপ্ট হচ্ছে শীতলীকরণ বক্ররেখা। শীতলীকরণ বক্ররেখা বলে একটা বক্ররেখা আছে, এটাও একই সেম কনসেপ্ট, একেবারে সহজ। পানি তোমরা পরীক্ষায় আসলে একবারে পানি একেবারে প্রতিবার পরীক্ষায় আসে এবং তোমরা এখন থেকে একবারে ইজিলি এগুলো অ্যান্সার করে ফেলতে পারবা। দেখো কিভাবে, এই যে শীতলীকরণ বক্ররেখা, আগে তোমাদেরকে এই কথাটা বলে নিই, হ্যাঁ, থিওরিটা বলে নিই, যে তোমাদেরকে যেমন আমি বললাম একটু আগে উল্টা কথাটা, যে কঠিন থেকে তাপ দিলে গ্যাসীয় হয়, তরল হয়, তরল থেকে গ্যাসীয় হয় তাপ দিলে, সেরকম গ্যাসীয় থেকে তুমি যদি শীতল করো, শীতল করলে কি হয় বলো তো? তরল হয়। এই কথা কিন্তু বলেছি আমি। এবং তরল থেকে তুমি যদি শীতল করো, আস্তে আস্তে কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। একটু আগে আমি এক্সাম্পল বলেছিলাম যে জলীয় বাষ্পকে তুমি যদি শীতল করো তাহলে আস্তে আস্তে তরল হয়, এবং তরল মানে পানি হয়, পানিকে তুমি শীতল করলে মানে রেফ্রিজারেটরে রেখে দিলে তোমার কি হয়ে যায়? সেটা আবার বরফে পরিণত হয়, মানে কঠিনে পরিণত হয়। এইটা দিয়ে তোমার শীতলীকরণ বক্ররেখা রিপ্রেজেন্ট করে। শীতলীকরণ বক্ররেখা মানে তোমার কাছে আছেই জলীয় বাষ্প, মনে করো তোমার কাছে আছেই জলীয় বাষ্প, এই বেশি টেম্পারেচারের জিনিস আছে, মনে করো এরকম একটা টেম্পারেচারের জিনিস আছে। তো এইটা থেকে তুমি যদি এই বরাবর আবার তাপমাত্রা চিন্তা করো, এই বরাবর তাপমাত্রা আছে আর এই বরাবর সময় আছে, তুমি আস্তে আস্তে ঠান্ডা করা শুরু করলা। তো গ্যাসীয় জিনিসটাকে তুমি যদি ঠান্ডা করা শুরু করো, ঠান্ডা হবে, সমস্যা নেই, এটা গ্যাসীয় ছিল, আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। কিন্তু ঠান্ডা হতে হতে কি হলো? এমন একটা পর্যায়ে আর তাপমাত্রা কমবে না। কেন কমবে না? এই যে গ্যাসীয় থেকে তরলে পরিণত হওয়ার জন্য কিছু সময় ও ওয়েট করবে, এবং সেখান থেকে সে ওই যেই তাপটা যে বর্জন করতেছিল, ওই তাপটা কিন্তু ছেড়ে দিবে। দেখো, এই তাপমাত্রা আর কিন্তু কমবে না ওর। কেন কমবে না? দেখো, তুমি যত সময় যাচ্ছে কিন্তু তাপমাত্রা আর কমছে না। এই জায়গাটাতে হচ্ছেটা কি? এই জায়গাটাতে হচ্ছে প্রত্যেকটা গ্যাসীয় তরলে পরিণত হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। তো অবস্থার পরিবর্তন যখন হবে তখন তাপমাত্রা স্থির থাকে। ওই সেম কিন্তু যদি পানির ক্ষেত্রে বলি, এটা কিন্তু এইটা জলীয় বাষ্পটা, এটা 100°C তাপমাত্রায় এই ঘটনাটা ঘটাবে, যে ওই 100°তে গ্যাসীয় থেকে আস্তে আস্তে তরলে পানিতে পরিণত হওয়া শুরু করবে। তার মানে এই স্টেটটা হচ্ছে গ্যাসীয় থেকে কি পরিণত হচ্ছে বলতো? তরলে পরিণত হচ্ছে। মানে আমি যদি পানির জলীয় বাষ্পের কথা বলি, জলীয় বাষ্প থেকে পানিতে পরিণত হচ্ছে। এরপরে যখন সবগুলো তরল হয়ে গেল, গ্যাসীয়গুলো সবগুলো তরল হয়ে গেল, বা জলীয় বাষ্পটা সব পানিতে পরিণত হইলো, আবার তাপমাত্রা কমা শুরু করবে। কিছুক্ষণ পরে আবার বন্ধ হয়ে যাবে। কেন? এইবার সব তরলগুলো, এখন তো তরল আছে, তরল থেকে কিসে পরিণত হবে এবার বলতো? কঠিনে পরিণত হবে। এই জিনিসটাও কিন্তু সেম টেম্পারেচারে। কোন টেম্পারেচার? ওই যে আমরা পানির ক্ষেত্রে যেমন এইটা দেখেছিলাম 100 আর এটা দেখেছিলাম 0 ডিগ্রির পানি থেকে 0 ডিগ্রির মানে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি হচ্ছিল, সেই রকম 0 ডিগ্রিতে আসার পরে 0 ডিগ্রির পানিটা আবার 0 ডিগ্রির বরফে পরিণত হবে। তো সবগুলো পানি যখন বরফে পরিণত হয়ে যাবে, তারপরে আবার তাপমাত্রা কমতে থাকবে, তাপমাত্রা কমে শেষ পর্যন্ত এটা হবে কঠিন পদার্থ। তো দেখো, তাপমাত্রা কমালেও ঘটনাটা কিন্তু একেবারে সেম হচ্ছে, তাই না? এই যে তাপমাত্রা যেহেতু আগে বেশি ছিল, তাই যখন সময় কম সেখান থেকে তাপমাত্রা বেশি থেকে আমরা শুরু করেছি, কারণ এটা শীতলীকরণ বক্ররেখা। এটা কি বক্ররেখা? শীতলীকরণ বক্ররেখা। আর এর আগেরটা বলেছি তাপীয় বক্ররেখা, মানে তাপ দিয়ে দিয়ে কি হবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা একেবারেই সহজ জিনিস। একেবারে গ্যাসীয় ছিল, গ্যাসীয় থেকে তুমি যদি তরলে পরিণত যখন করবা, সেই সময় তাপ কমছে কিন্তু তাপমাত্রা কমছে না। এই সময় স্টেট পরিবর্তনের জন্য, মানে অবস্থার পরিবর্তনের জন্য একটা তাপ গ্রহণ করবে সে। আচ্ছা, তো তোমাদেরকে আমি যদি এখন বলি ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে জিনিসটা কিরকম হবে, তোমরা মুহূর্তের মধ্যে বলতে পারবা। আমি শিওর তোমরা তো জিনিয়াস, তোমরা অবশ্যই বলতে পারবা এই ঊর্ধ্বপাতিত পদার্থের তরল বলে কোনো জিনিস থাকবে না। কি হবে? গ্যাসীয় থেকে এরকম করে যখনই একটা টান আসবে, এই সোজা যে টেম্পারেচারটা আছে, মনে করো নিশাদলের ক্ষেত্রে যদি বলি, তাহলে এমন একটা সময় যে এটা স্টেডি হবে, যেটাতে গ্যাসীয় থেকে সরাসরি কিসে পরিণত হবে বলতো? কঠিনে পরিণত হবে। কোনো তরল স্টেট নাই, এরপরে কঠিনের তাপমাত্রাটা কমতে থাকবে। মানে ওখানে মাঝখানে তরল বলে কোনো জিনিস নাই, এটা গ্যাসীয় থেকে কঠিন, আর এখানে কঠিন চলে আসছে, তখন এটা কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থের শীতলীকরণ বক্ররেখা হবে। তো দেখো, খুবই মজা করে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়ে ফেলছি। সবচেয়ে কঠিন জিনিস যদি বলতাও পড়ে ফেলছি, তাহলে কি রকমের সহজ একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে আরও একটা খুবই
মজার জিনিস আছে, সেই 2-1টা জিনিসও আমি একটু এক্সপ্লেন করে দিই, কারণ তোমাদের তাহলে একটা ভিডিওতে মোটামুটি গোটা চ্যাপ্টারটাই কভার হয়ে যাবে এবং খুবই মজা লাগবে, দেখবা যে সব পারো তুমি। তো আরও 2টা খুবই ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে এই চ্যাপ্টারের। একটা টার্মের নাম হচ্ছে ব্যাপন। একটা টার্মের নাম কি? ব্যাপন। খুবই সহজ। ব্যাপনটা হচ্ছে যে কোনো একটা মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের ছড়ায় পড়াকে বলে, ছড়িয়ে পড়া, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। তুমি বুঝলা না যে কি বললেন আপনি ছড়িয়ে পড়া? আরে ওই যে তুমি যদি একটা সেন্ট দাও, ধরো সেন্ট দিছো এই জায়গায়, সেন্টটা মারছো তোমার শরীরে, কিন্তু সেন্টটা কি ওই দূরেও পাওয়া যায় না, অথবা কেউ সেন্ট মেখে আসছে, তুমি সেন্টটা পাচ্ছ না। তার মানে কি ওই সেন্টটা বা তুমি যদি আতর দাও, ওই জিনিসটা কি সব জায়গায় ছড়িয়ে পড়ছে না? এই ছড়িয়ে পড়াটাই হচ্ছে ব্যাপন। এই ছড়িয়ে পড়ছে, ছড়িয়ে পড়ে যে, এটাকে আমরা একটু টেকনিক্যাল টার্মে বলি, ছড়িয়ে যে পড়ে। কেন পড়ে? কারণ এইটা একটা উচ্চ ঘনত্বের জায়গা থেকে নিম্ন ঘনত্বে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তো এই যে ছড়িয়ে পড়াটা হচ্ছে ব্যাপন। এখন ছড়িয়ে কে বেশি পড়বে, কে কম পড়বে, এটা নিয়েই আসলে মেইন কোশ্চেনগুলো হয়। তো এইটার মেইন কথা হচ্ছে ছড়িয়ে পড়ার জন্য ওর কি মানে, যেগুলো অনেক মোটা, মনে করো মোটা শরীর, ও তো দৌড়াদৌড়ি কম করতে পারে, তাই মোটা জিনিস কম আস্তে আস্তে ছড়াবে, তাই ছড়িয়ে পড়বে কম। আর যে হালকা, সে দ্রুত গতিতে ছড়াবে। সেই জন্য যার আণবিক ভর বেশি তার ব্যাপন কম। যার আণবিক ভর বেশি তার ব্যাপন কম। তাহলে যার আণবিক ভর কম তার ব্যাপন কি? বেশি। কেন? মোটা জিনিস কম ছড়ায় পড়ে, হালকা জিনিস তাড়াতাড়ি ছড়ায় পড়বে, এই তো। এখন আমি তোমাকে যদি বলি হাইড্রোজেন অনেক হালকা, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো যাই বলো না কেন, হ্যাঁ, এগুলোর মধ্যে সবচেয়ে ব্যাপনের হার কার বেশি হবে? যেটা সবচেয়ে হালকা। কে হালকা? হাইড্রোজেনের ভর সবচেয়ে কম। তো এগুলো নিয়ে, ভরটা নিয়ে আমরা যখন আরও পড়বো, তখন তোমরা আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, কোনটার আণবিক ভর কীভাবে করে বের করতে হয় এবং কীভাবে করে, এগুলো খুবই সহজে তুমি বলতে পারবা। এগুলোর মধ্যে কোনটার আণবিক ভর সবচেয়ে বেশি, সেটার ব্যাপনের হার সবচেয়ে কম হবে। এইভাবে করে কিন্তু খুব ইজিলি তুমি বুঝে যাবা যে ব্যাপনের হার এটা কোনটাতে বেশি, কোনটাতে কম, কোনটা তাড়াতাড়ি ছড়ায় পড়বে, হ্যাঁ, ব্যাপন কোনটাতে বেশি হবে। এই সেম কোশ্চেন, সেম কনসেপ্ট একেবারে বুঝে গেছো তোমরা। এটা নিয়ে আর কিছু বলার এখানে নাই। তবে আরেকটা টার্ম আছে ব্যাপনের মতোই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিঃসরণ। ব্যাপন আর নিঃসরণ এই দুটাই ছড়িয়ে পড়া, কিন্তু একটা হচ্ছে এইটাতে একটা সরু ছিদ্রপথ লাগবে। সরু একটা ছিদ্রপথে তুমি যদি ছড়িয়ে পড়ে, যেমন যখন তুমি সেন্ট তুমি দিচ্ছ, তখন সরু একটা ছিদ্রপথ দিয়ে সেন্টটা মনে করো বের হয়েছে, এটা তো চাপের কারণে বের হয়। এই যে বের হলো, যে এই বের হওয়াটাকেই তুমি বলবা হচ্ছে নিঃসরণ। এই যে বের হইলো, এই যে বের হইলো, আর বের হওয়ার পর ছড়িয়ে পড়াটাকে বলবা তুমি ব্যাপন। তার মানে নিঃসরণের ফলেও ছড়িয়ে পড়তেছে বা বের হচ্ছে, কিন্তু নিঃসরণটার জন্য সরু বা কোনো একটা ছিদ্রপথ লাগবে, যেখানে একটা চাপের ব্যাপার থাকবে, যে হ্যাঁ বেশি চাপের মধ্যে আটকানো ছিল, সেখান থেকে ছিদ্রপথ দিয়ে বের হয়ে গেল, তখন কম চাপে, মানে প্রথমে বেশি চাপ ছিল, পরে কম চাপ হইলো। এই বিষয়টা যদি থাকে, তাহলে সেটাকে তুমি নিঃসরণ বলবা। যেমন একটা কাঁঠাল থেকে তোমার গন্ধ ছড়াচ্ছে, তো গন্ধ ছড়ানোর জন্য কাঁঠালের ভিতর থেকে যে বের হবে, এই বের হওয়ার সময়টা নিঃসরণ। আবার যখন ছড়িয়ে পড়ার ব্যাপারটা কি? ছড়িয়ে পড়লো যখন, যে এখান থেকে বের হওয়ার পর যখন ছড়িয়ে পড়ার বিষয়টা, এটা হচ্ছে তোমার ব্যাপন। তাহলে এই ধরনের কোশ্চেন যদি বলে যে একটি বডি স্প্রেতে নিঃসরণ আর ব্যাপনের মধ্যে কোনটি আগে ঘটে, এটা কোশ্চেন আছে তোমাদের, তাহলে নিঃসরণ আগে ঘটে, কারণ এই যে জাস্ট বের হলো সেটা নিঃসরণ, আর ছড়িয়ে পড়াটা কি? ব্যাপন। এই যে বিষয়টা খুবই মজার না? বিষয়টা একেবারে মজার কিন্তু। এবং ব্যাপন এবং নিঃসরণ দুটাই কিন্তু একই, মানে কার ব্যাপনের হার বেশি আর কার নিঃসরণের হার বেশি একই কথা। যেটা মোটা তার নিঃসরণ কম হবে, যেটা চিকন সেটা নিঃসরণ বেশি হবে। অর্থাৎ আণবিক ভর বাড়লে নিঃসরণ কমে, আণবিক ভর কমলে নিঃসরণ বাড়ে। তা আমি মনে করি এই চ্যাপ্টারটা তোমাদের পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, একেবারে পুরো শেষই বলা যায়। তোমরা জাস্ট কয়েকটা, আমি আরেকটা ভিডিওতে এইটার বিভিন্ন বোর্ডে আসা কোশ্চেনগুলো সলভ করে দিব, দেখবা যে কতটা সহজে আমরা এই যে এক ভিডিও দেখে পুরা চ্যাপ্টার কমপ্লিট। তো এই ইলেকট্রন বিন্যাস নিয়ে আমার আরও ভিডিওগুলো, এই তিনটা ভিডিও, গত 3টা ভিডিও তোমরা যদি দেখো, তাহলে চ্যাপ্টার 3টাও তোমাদের, পদার্থের গঠনটাও তোমাদের অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে যাবে। তোমরা, আশা করি এই ভিডিওটা অনেক বেশি তোমাদের ভালো লাগছে। যদি সবার ভালো লেগে থাকে, তাহলে সবাইকে শেয়ার করে দাও।
আমি সবার কাছে আহ, একটা জিনিস দেখাতে চাই যে আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো কতটা মজা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।